ব্যবসার শুরুর দিকে আসলে ফাইন্যান্স অ্যান্ড বাজেটটা কিভাবে আমি মেইনটেইন করব? এটা যদি একটু বলতেন। ব্যবসা শুরুর দিকে ফাইন্যান্স এন্ড বাজেট খুবই ইম্পর্ট্যান্ট। মানে ফাইন্যান্সের বাজেটের ২ টা পার্ট, ৩ টা পার্ট অ্যাকচুয়ালি। একটা হচ্ছে তোমার কমপ্লায়েন্স, ভ্যাট, ট্যাক্স অ্যান্ড এইসব। একটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল উইথড্র, ডিসিশন মেকিং যে কোথায় ইনভেস্ট করবা, কোথায় করবা না। আরেকটা হচ্ছে তুমি নিয়মিত যে ক্যাশ ক্যাপিটাল, নিয়মিত যে রোলিংস, যে অ্যাকাউন্টস কিপিং, বুক কিপিং, ৩ টা পার্ট ফাইন্যান্স। সো তুমি ১ম দিন থেকে চেষ্টা করবা যে যেহেতু তুমি সলোপ্রেনার বলতে পারো বা তোমার সেলফ এমপ্লয়েড এখনো আছো, তো তুমি চেষ্টা করবা এটাকে যত বেশি দ্রুত সম্ভব কমপ্লায়েন্সের কাছাকাছি নিয়ে যাওয়ার। কারণ তুমি এখন এক্সপোজার পাচ্ছ। আজকে তুমি আমার সাথে কথা বলছো, আরেকদিন আরেকজনের সাথে কথা বলবা, তোমার নিজের পেজে কথা বলবা। মানুষজন তোমাকে জানতে থাকবে। তোমার ভ্যাট ট্যাক্স কমপ্লায়েন্স হওয়ার জন্য তোমার ১ম এ এখন প্ল্যান করতে হবে। আচ্ছা, ভ্যাট ট্যাক্স দিলে তো তোমার একা তুমি সম্ভব না। তুমি তো ভ্যাট ট্যাক্স সব বোঝো না। সো তুমি ১ম এ স্টাডি করবা, কিন্তু তোমার একজন লোক লাগবে। আবার তুমি যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট করতেছো, সেখানে অনেক রকমের ইস্যু আসবে আস্তে আস্তে কমপ্লায়েন্স অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড। আবার তোমার শুরুর দিকে তুমি যে কত টাকা, এই যে তোমার এখন ১০ লাখ টাকা আছে, তুমি এখন আবার ফার্দার ইনভেস্ট করবা, নিবা, করবা, এটার জন্য তোমার একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস স্টাডি দরকার। সবচাইতে মানে বেস্ট হচ্ছে ১ম যে এমপ্লয়িটা, সেটা নেওয়া অ্যাকাউন্টসের। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ পৃথিবীতে যত উদ্যোগ, ধরো তোমাকে আমরা আমরা কি বলি যে 98% উদ্যোগ ফেল করে। ধরো তোমার উদ্যোগটা এখনো ফেল করে নাই, কারণ এটা এখনো উদ্যোগী হয়ে ওঠে নাই। কিন্তু ৪ বছর ধরে তুমি অনেক বড় একটা উদ্যোক্তা হিসেবে চেষ্টা করছো। এটাকে আমি কতটা সম্মান দিয়েছি যে তোমাকে আমি আমার চ্যানেলে নিয়ে আসছি ডিরেক্ট। কিন্তু এটা তুমি এখনো প্রপার উদ্যোক্তা হচ্ছ দিনে দিনে। ধরো হয়তো আরো ২-৩ বছরের মধ্যে তুমি একদম ভালো মানে একটা উদ্যোক্তা সেট আপ, মানে যেটাকে তুমি নিজেই বলবা যে ইয়েস, আমি একটা এন্টারপ্রেনার হিসেবে এখন আমি দাঁড়াইছি। ওই সময় থেকে আরো ৩-৪ বছরের মধ্যে, ৫ বছরের মধ্যে তোমার সাকসেস এই ফেইলিওর এটা বোঝা যাবে। ইয়েস। আচ্ছা, তার মানে যে কোনো উদ্যোগ ৫ বছরের মধ্যে ফেল করে 98%, আর 2% সাকসেস করে। এটা তো তুমি জানো। ইয়েস। আচ্ছা, তুমি কি এটা জানো যে 98%-এর মধ্যে প্রায় 50% ফেল করে ফাইন্যান্সিয়াল কজে, ফাইন্যান্সিয়াল এটা আসলে মিসম্যানেজমেন্ট। কেন হয়? ওকে, ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে যে হয়, এটা প্রথমে তুমি অ্যাডমিট করো, তুমি জানলা। এখন আসলে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টটা কেন হয়, আমি তোমাকে একটা অন্য ব্যবসার একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা ফ্যাশনের বিজনেস তুমি করো। ল্যাপটপে আসতেছি আমি। তোমার কাছে ১০ লাখ টাকা আছে এখন। তুমি জাস্ট চিন্তা করো তুমি একজন কাপড়ের ব্যবসায়ী। ওকে। আচ্ছা, তোমার এই ঈদে তোমার শোরুমে মাল উঠাবা, বা তোমার একটা স্টোর আছে সেখানে, বা তোমার একটা স্টক জায়গা আছে সেখানে মাল উঠাবা। তুমি যদি ১০ লাখ টাকার মাল উঠাও, তাহলে নিশ্চিতভাবে যত ভালো মালই উঠাও, ১০ লাখ টাকার উঠাবা। কারণ কি, তোমার কাছে টোটাল অ্যাসেট ১০ লাখ টাকা। ১০ লাখ টাকা পুরো অ্যাসেটটা তুমি ইনভেস্ট করছো কি, কাপড় কিনতে। কাপড় কিনলা তুমি ১০ লাখ টাকার। তোমার এক্সপিরিয়েন্স ১০ লাখ টাকা পর্যন্ত হয়েছে দেখে মানুষ যত টাকা ইনকাম করে তা তার অভিজ্ঞতার আলোকে। মানুষ কখনো তার যোগ্যতার চেয়ে বেশি আর্ন করতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, মনে রেখো। যার শুনবা পয়সা আছে, বুঝবা যে আর্নড মানি যদি হয়, বুঝবা তার অত্যুকি নলেজ এবং অত্যুকি যোগ্যতা, অত্যুকি তার জ্ঞান। ওকে। হ্যাঁ, এটা যদি সে ব্যবসায়ী হয়। যদি আবার ব্যবসায়ী না হয়, তার জ্ঞানের গরিমা তো এটা তো আরেক জিনিস। সে এডুকেশন মানে সে তো শিক্ষাবিদ, সে তো আরেক জিনিস, চিন্তাবিদ সে আরেক জিনিস। কিন্তু যে ব্যবসায়ী, তার নলেজ যা সে তো ওটুকু আর্ন করে। ওকে, তার মানে নলেজ ফার্স্ট। এটা আরেক টপিকে চলে যাচ্ছি, সেদিকে বাদ দিই। ধরো তুমি ১০ লাখ টাকার কাপড় কিনলা। সেই ১০ লাখ টাকার কাপড়ে তোমার নিশ্চিতভাবে 50% মিস্টেক পারচেজ হবে। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় শুদ্ধ কাজ করো, তোমার ফুল বাজেট দিয়ে তুমি ১০ লাখ টাকার মাল কিনছো, মানে তুমি ৫ লাখ টাকা ভুল মাল কিনবা। খেয়াল করো ফাইন্যান্স কেমনি প্রবলেম হয়। তাহলে তুমি ১০ লাখ টাকার যখন ফুল মাল কিনে ফেললা ঈদে, কয়েকটা প্রবলেম আসবে। ট্রেন্ড চলে যাবে, পুরনো মাল হয়ে যাবে, ডিসকাউন্টে বেচতে হবে, নতুন মাল ডিসপ্লে করার জায়গা থাকবে না। খেয়াল করতেছো? ইয়েস। পরে তোমার লাস্টে দেখা গেলো এই কাপড়গুলো ৫,০০০ টাকার একটা কাপড় বেচতে চাইছো, এটা ৫০০ টাকাও নিলেও তুমি বলবে আল্লাহ নিয়ে যেতাও ভাই, তাই না? দান করা লাগতে পারে। আচ্ছা, তার মানে ফাইন্যান্সের প্রথম প্রবলেমটা হচ্ছে তুমি যেই পরিমাণ ইনভেস্ট করবা, সেই ইনভেস্টমেন্টটা তোমার আকল এবং যে তোমার যে প্রেজেন্স অফ মানি আছে, সেটার পুরাটা তুমি এক জায়গায় ঠেলে দিবা না একসাথে। ১০ লাখ টাকা আছে, ৫ লাখ নিয়ে চায়না যাবা, ৩ লাখ রিসার্চ করবা, ২ লাখ কিনবা, এবং তুমি ব্যাকআপ হিসেবে বিজনেস কিন্তু রানিং করতেছো, হ্যাঁ। যেটা অলরেডি করতেছো তুমি। এবং ওই যে তুমি ওই অ্যাডভাইসগুলো রেডি হতে থাকবা। তার মানে তুমি যদি এইবার পুরো ৫ লাখ হারায় ফেলো, তোমার কিন্তু প্যারা নাই। ইনফ্যাক্ট
যদি তোমার বিজনেস রানিং থাকতেছে কনফার্ম 10 লাখও যদি হারায় কোনো প্যারা নেই, কারণ তুমি তো এই পার্টটা রেডি রাখতেছো অলওয়েজ, যেভাবে ছিল এভাবেই আসো। তুমি এখন এটা পুরো R&D পার্টে গেলা, পুরোটাই ইনভেস্ট করলা, কিন্তু তুমি এই 10 লাখ চায়না ইনভেস্ট করো নাই, তুমি পুরাটা এখানে যে পুরান মাল বেচা কেনার ব্যবসায় একসাথে কিনলা, তুমি ভুল করবা। 50টা ল্যাপটপ কিনছো ধরো 10 লাখ টাকায় বা 5 লাখ টাকায়, বা 100টা ল্যাপটপ কিনছো ধরো 10 লাখ টাকা, কথার কথা, তাহলে এই 100 ল্যাপটপের মধ্যে তুমি 50% খারাপ কিনে ফেলবা বেশি, তোমার একটা বড় রকমের মিস ফাইন্যান্স হয়ে গেল। তুমি বুঝতে পারছো? বুঝতে আচ্ছা। পেরেছি। এটা তো ইনভেস্টমেন্ট কেন্দ্রিক। ফাইন্যান্স বলতে আবার আমরা কি বুঝি? ফাইন্যান্স তো দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টস, একটা হচ্ছে কমপ্লায়েন্স। এটা হলো এক ধরনের, এটা আমরা বলি অ্যাকাউন্টস। মূলত ফাইন্যান্স হচ্ছে তুমি টাকা কোত্থেকে আনবা, ওইটা হলো ফাইন্যান্স। ওই টাকার কস্ট কি, ওইটা হলো ফাইন্যান্স। ওই টাকা কোথায় ইনভেস্ট করবা, তার ROI কি, ওটা হলো ফাইন্যান্স। বুঝছো কিনা তুমি? ইয়েস। তার মানে তুমি এখন কিছুই করবা না আজকে থেকে ROI প্ল্যান না করে। এখন তুমি বলতে পারো যে আমি তো শুরুর দিক থেকে ROI প্ল্যান না করে করছি, মাস্ট, এটা পারফেক্ট কাজ করছো। এখন দিন দিন তুমি যখন বড় উদ্যোক্তা হতে যাবা, তখন তুমি একটু ROI চিন্তা করবা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট। এবং রিয়েল অ্যাকাউন্টিং বলে একটা কথা আছে, টার্ম আছে, এটা হলো ফাইন্যান্সের কাজ, রিয়েল অ্যাকাউন্টিং। ফেক অ্যাকাউন্টিং না, কিন্তু আরেকটা রিয়েল অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং এর পার্থক্যটা কি? ধরো তুমি কাগজ কলমের হিসাব করছো, যে তুমি যে 10 লাখ টাকা তোমার আছে, এটা ব্যাংকে রাখলে কয় টাকা আসতো? ধরো 10,000 টাকা আসতো। যখন তুমি প্ল্যান করতেছো, ইনভেস্ট করতেছো, তখন তুমি চিন্তা করবা যে আমার এটা 2 বছর আটকে থাকবে 10 লাখ টাকা, তাহলে আমি 2 বছরে 3 লাখ টাকা আমি ব্যাংক ইন্টারেস্ট হারাইছি, এটা তোমার ফাইন্যান্স করছো। তাহলে তুমি আসলে ইনভেস্ট করছো 13 লাখ টাকা। তখন তুমি যখন রিটার্ন হিসাব করবা, তখন তুমি 13 লাখ টাকা রিটার্ন যদি না পাও, তুমি লসে আছো। ইয়েস। বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা হলো ফাইন্যান্স। ফাইন্যান্সের পার্ট, কই থেকে টাকা আসবে, কেমনে ইনভেস্ট করবা, এটা একটা পার্ট। তুমি যে ফাইন্যান্স প্রশ্ন করছো সেটা আবার এত এত ডিপে না, আমি বুঝতেছি। তো তোমার পার্টে আমি অত গভীরে না যাই, আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই। তোমার এই টোটাল ব্যাপারগুলো যতটুকু যা বুঝছো, তোমার ফার্স্ট এমপ্লয়িটা হওয়া উচিত কিসের? অ্যাকাউন্টসের। কি রকম অ্যাকাউন্টেন্ট? তোমার ফ্রেন্ড আছে না যে ফাইন্যান্সে পড়ছে, অ্যাকাউন্টসে পড়ছে, ওর সাথে আজকে থেকে আড্ডা দিবা, দোস্ত চলতো আমরা ফাইন্যান্স অ্যাকাউন্টস আবার বুঝি। তুমি জানো উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি কি? তার ইমাজিনেশন পাওয়ার। যার ইমাজিনেশন পাওয়ার ভালো, সে কি কি চিন্তা করে জানো? ধরো পাখি উঠতেছে আকাশে, এটা দেখে সে বিমান বানায়। হ্যাঁ, রাইট ব্রাদার্স না কি? Yes. আচ্ছা, উদ্যোক্তা তাই। তুমিও যে 1 বছর অ্যাকাউন্টেন্ট পড়ছে, বা 5 বছর 4 বছর তোমার সাথে অনার্সে অ্যাকাউন্টিং পড়তেছে, 2 বছর এসএসসিতে 1 বছর পড়ছে, 2 বছর হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ছে বা এসএসসিতে পড়ছে, যে ছেলেটা তার মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট, যে ফাইন্যান্স বুঝে, তাকে তুমি, তার সাথে তুমি গল্প করো, প্ল্যান করো, তাকে তুমি কিছু টাকা অনার করো। তুমি ফাইন্যান্সে যে প্রাইভেট পড়ছো না তোমার টিচারের সাথে, তার সাথে তুমি আলোচনা করো, স্যার একটু বুঝতে স্যার। পারছি। আমি একটু আগে বাংলাদেশে একটা নাম্বার 1 ব্র্যান্ড, আমি নাম বলবো না এখন, তার সিইওর সাথে আড্ডা দিয়ে আসছি। সেই কোম্পানির চিফ ফাইন্যান্স অফিসার হচ্ছে সেই সিইও টিচার। Wow. প্রথম সে ওই টিচারের সাথে আড্ডা দিতে 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 টিচারের থেকে ট্রাস্ট তো আর কাউরে বেশি করা যায় না, মানে যদি গুরু শিষ্য সেরকম হয় আর কি। লাস্ট টাইম বলছে স্যার আপনি চলে আসেন, চিফ ফাইন্যান্স অফিসার। এখন এমপ্লয়ারের স্যারও ডাকে, এমপ্লয়ারের স্যারও ডাকে, মানে বুঝতে পারছো, বুঝতে কেমিস্ট্রি পেরেছি, হয়ে গেছে বুঝতে একটা। পেরেছি। সো এই যে তোমার ফাইন্যান্সের স্টার্টটা কিভাবে হবে, এই যে এভাবে, তারপর আস্তে আস্তে ওর মধ্য থেকে তুমি, তোমার শিক্ষা হচ্ছে, তুমি ChatGPT শিখতেছো, তুমি গুগল শিখতেছো, ফাইন্যান্স নিয়ে ইউটিউব দেখতেছো, অ্যান্ড ফাইন্যান্স কিন্তু মিস্টেক করা যাবে না। আজকে আমাকে প্রশ্ন করলা, এবং এই রিলেটেড আরো 10টা প্রশ্ন নিয়ে আসবা। তুমি ফাইন্যান্সের যে লোকটাকে নিবা, তাকে তুমিও চালাতে হবে, সেও তোমাকে চালাতে হবে, এরকম নিতে হবে, কারণ তোমার এত অ্যাবিলিটি নাই যে তুমি একজন FCA নিবা। Yes. একটা FCA নিতে 3-4 লাখ টাকা লাগে, তোমার তো পুঁজিই তাই। কিন্তু একদিন তোমার আন্ডারে কয়েকটা FCA থাকবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি, যদিও অনেক ভারী কথা হয়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি লাইট মোডে বলতে, হচ্ছে না, মানে বারবার গভীরে চলে যাচ্ছে।